গুড মর্নিং বন্ধুরা, তোমরা দেখছো ঝুমা স্টেপ আপ স্টোরি আর আমি তোমাদের বন্ধু ঝুমা। বন্ধুরা, চলে এসেছি সেই পূর্ণভূমিতে, যেই পূর্ণভূমি ঘিরে কথায় রয়েছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো আমি চলে এসেছি গঙ্গাসাগরে। এই যে নিচে এত খাবার পাচ্ছে বলে নিচ্ছে না। ফুল বকফুলটাও তো ফুল। জগন্নাথ, সব তোমারই কৃপা। হ্যাঁ, নাগলিঙ্গমও বলে, কিন্তু এই ফলটা এটা থেকেই কি গাছ হয়? ফেটে বেরোয় না? সবার প্রথমেই আমরা চলে এসেছি ওঙ্কারনাথ পান্থনিবাসে। সকাল সকাল আসলে সবাই এগুলো ঘোরে, আমরাই না ঘুরে চলে যাচ্ছিলাম। কত আম গাছ, দেখো কি সুন্দর পরিবেশ। এই ওঙ্কারনাথ পান্থনিবাসে একটা মন্দির রয়েছে, যেখানে স্থাপিত রয়েছে লক্ষ্মীনারায়ণ। নিত্য পুজো দেওয়া হয় তাদের, আর সঙ্গে রয়েছে জগন্নাথ দেব। এখানে গুরুদেবের ব্যবহৃত কিছু জিনিসও রয়েছে, যেটা আমি মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে নজরে পড়ল, সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো, এই মন্দিরের চারপাশটা আমি এখন প্রদক্ষিণ করতে গিয়ে ঠিক মন্দিরের পিছনে বাঁদিকে এখানে গুরুদেবের একটা ঘর রয়েছে, যেখানে সমস্ত জিনিস রাখা রয়েছে গুরুদেবের ব্যবহার করা। তো বন্ধুরা দেখো, এই ভিতরটায় মনে হয় খুব একটা কারোর অ্যালাউ নয়। আমি ঢুকে গিয়েছিলাম, তারপরে আমাকে ওখান থেকে ইশারায় বলা হলো বেরিয়ে আসতে, তারপরে আমি বেরিয়ে আসলাম। এখানে যেটা নজরে পড়লো, অরিজিনাল একটা বাঘের ছাল রাখা রয়েছে, যেটার উপরে হয়তো উনি বসতেন। সুন্দর মন্দিরটা, সকালবেলায় বা তোমার বিকেলবেলায় আসলে আরো ভালো লাগতো। এত সুন্দর পরিবেশ যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। এই ছাদের উপরে দেখো কত আম গাছ ঝুলে ঝুলে রয়েছে। গ্রীষ্মকালে হয়তো এখানে প্রচুর আম হয়। বন্ধুরা, দারুণ লাগলো আমার এই ওঙ্কারনাথ পান্থনিবাস। এখানে কিন্তু থাকারও ব্যবস্থা আছে। আজকের ব্লগটা খুব ভালো হতে চলেছে, তার কারণ আজ দেখাবো গঙ্গাসাগরের কয়েকটা সুন্দর সুন্দর মন্দির, আর দেখাবো খুব কম খরচে থাকার ব্যবস্থা, যেখানে তোমরা এসে নিশ্চিন্তে উঠতে পারবে। তো ফোন নাম্বার, তার সঙ্গে সেই জায়গা ঘুরে দেখানো, সবটাই থাকছে আজকের এই ব্লগটাতে। এরপর আমরা চলে আসি কপিলকুটির আশ্রম। এখানে এসেও দারুণ লাগলো। ঢুকেই আমাদের কানে আসলো এখানে চলছে ভজন কীর্তন। তো এখানে কীর্তন শুনতে শুনতেই আমরা মন্দির দর্শন করে নিলাম। আর এই মন্দিরের পরিবেশ কি বলবো, এত সুন্দর, কত বড় একটা উঠান, আর এখানেও দেখো থাকার ব্যবস্থা রয়েছে। এখানে নারায়ণ মহারাজ আছেন, যিনি এই আশ্রমের বুকিং সম্পর্কে সবটাই দেখেন। তো ওনার নাম্বারটা আমি অলরেডি স্ক্রিনে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি এখানে এসে থাকতে চাও, এখানে অ্যাটাচড টয়লেটের যে রুমগুলো 400 টাকা, আর যেগুলো কমন টয়লেটের সঙ্গে যে রুমগুলো সেগুলো 200 টাকার রয়েছে। 80 টাকাতে ডরমেটারি রুমও রয়েছে, আর একদম গরিব দুঃখীদের জন্য কিন্তু এখানটাতে থাকার ব্যবস্থা আছে। প্রায় 117 বছরের পুরনো এই কপিলকুটির আশ্রম। বন্ধুরা, এখানে এক অখণ্ড দিয়া জ্বলছে, যেটা আমরা দূর থেকে দেখে প্রণাম করলাম।
পৌষ সংক্রান্তির পুণ্যতিথিতে লক্ষ কোটি সাধু সন্ন্যাসীদের এখানে সমাগম হয়। আর সেই কারণেই 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি এখানে 24 ঘন্টা চলে ভান্ডারা। এখানে লক্ষ লক্ষ সাধুরা দুপুরে রাত্রে খাওয়া দাওয়া করে, আর এখানে তখন অনেক অনেক ভিড় থাকে। আজ যে জায়গাটা সম্পূর্ণ ফাঁকায় ফাঁকায় আমরা ঘুরে দেখে আসলাম। তো বন্ধুরা, এখানে আরও একটা ভালো খবর রয়েছে যে যদি কখনো তোমরা বড় গ্রুপ নিয়ে আসতে চাও, বাসে করে অনেকে আসে, তো এখানটাতে রান্নারও ব্যবস্থা রয়েছে। তাই তোমরা যদি বড় গ্রুপ নিয়ে যদি আসতে চাও, কম বাজেটে থেকে রান্না করে যদি খেতে চাও, তো এখানে অবশ্যই এসে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, গতকাল আমরা কলকাতা থেকে এসেছি সাগরদ্বীপে। এই গঙ্গাসাগরে গতকাল কিভাবে পৌঁছালাম সেই জার্নির ব্লগটা আমি নেক্সট আবার আপডেট দেব। তো বন্ধুরা, আজকের যে ব্লগটা সেটাতে কিন্তু একটু লম্বা হতে চলেছে, তার কারণ অনেকগুলো জায়গা তোমাদেরকে ঘুরে দেখাবো। তাই ব্লগটাতে থেকো শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা এবারে দ্বিতীয় যে জায়গাটাতে চলে এসেছি সেটা ভারত সেবাশ্রম। বন্ধুরা, গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সম্পর্কে কিছু আর বলার নেই। প্রত্যেকেই জানো যে এখানে যে সবথেকে থাকার বড় ব্যবস্থা যেটা, সেটা ভারত সেবাশ্রম আমার মনে হলো। কারণ এত ঘর, এতগুলো থাকার ব্যবস্থা, ঘরের ব্যবস্থা দেখলাম, দেখে তো আমার এটাই মনে হলো কোনো পুণ্যার্থী যদি ভারত সেবাশ্রমে আসে, তার থাকার একটা না একটা আস্তানা ঠিক হয়েই যাবে। ওনারা ঠিক ব্যবস্থা করেই দেবেন। আমি ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে রাখলাম। এখানেও কম রেঞ্জের মধ্যে 300-400 টাকার মধ্যেও রুম পাওয়া যায়। তোমরা কন্ট্যাক্ট করে এসো, না হলে পরেও এখানে যদি চলে আসো তাহলে হয়তো ওনারা একটা না একটা ঠিক ব্যবস্থা করেই দেবেন। কারণ আমি দেখলাম প্রচুর বড় জায়গা জুড়ে এই ভারত সেবাশ্রমে থাকার ব্যবস্থা রয়েছে পুণ্যার্থীদের জন্য। আমরা ভারত সেবাশ্রমে যখন পৌঁছালাম তখন প্রায় 12:30 বাজে। তাই মন্দিরের গেট বন্ধ ছিল। দূর থেকেই আমরা ঠাকুর দর্শন করলাম, গুরুদেবকে প্রণাম করলাম, করে এখান থেকে এবারে চলে যাব আরও একটা জায়গায়। কত বড় জায়গা নিয়ে এই ভারত সেবা আশ্রম। দেখো এখানের যে মাঠটা, সেটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে। আর এই মাঠের চারপাশে ঘিরে রয়েছে বিল্ডিং, যে বিল্ডিংগুলোতে গেস্টরা এসে ওঠে। তাই এখানে অনেকগুলো গেস্ট হাউসের বিল্ডিং রয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি কখনো আসো ভারত সেবা আশ্রমে, চলে এসো। তার কন্ট্যাক্ট ডিটেলস নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটা একটু জানিও তোমরা। যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা মনে করে কমেন্ট করে দিও, লাইক করতে ভুলো না। আর একদম নতুন বন্ধু যারা প্রথমবার আমার এই ব্লগ চ্যানেলটাতে এসে পড়েছো, কোনো কারণবশত এই ব্লগটা দেখছো, সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার। তো বন্ধুরা, এরকমভাবেই আমরা কিন্তু ঘুরে নিলাম পায়ে পায়ে ভারত সেবা আশ্রম। এরপরে চলে যাব আমরা
আরও একটা মন্দির ঘুরতে, জায়গাটার থেকে। যেখানে জগন্নাথ দেব বসে আছেন। এবার আমরা চলে যাব ইস্কন মন্দিরে। ইস্কনে এখানে খুব সুন্দর জগন্নাথ মন্দির রয়েছে। প্রতি বছর রথযাত্রা উৎসবও পালন করা হয়। আর এখানে যেটা দেখলাম, খুব সুন্দর নতুন আর একটা ইস্কনের মন্দির তৈরি হচ্ছে। ইস্কনেও থাকার ব্যবস্থা রয়েছে, তোমরা সেটা অনলাইন চেক করে দেখে নিতে পারো। গঙ্গাসাগর টুরিস্ট লজ, দেখো এটা গঙ্গাসাগর টুরিস্ট লজ। এটা বন্ধুরা, আশা করি তোমরাও আমাদের সঙ্গে এনজয় করছো আর প্রতিটা মন্দির এইরকমই ভার্চুয়ালি ঘুরে বেড়াচ্ছ আমাদের সঙ্গে মনে প্রাণে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। একটা লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধু যারা কোনো ক্রমে আমার এই চ্যানেলে এসে পৌঁছেছো, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবার। তো বন্ধুরা, পাশে থাকো, সাথে থাকো। এবারে আমরা জগন্নাথ দর্শন করব। চলে যাই এখন ইস্কন মন্দিরের ভিতরে। কি সুন্দর সত্যি, জগন্নাথ তোমার টানে এত দূর আসা মনে হয়। মানে যা ফুল, বক ফুলটাও তো ফুল। জগন্নাথ, সব তোমারই কৃপা। ওই যে তুলসী, বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেখছি মনের মতন করে একটুখানি দেখে নি। কি সুন্দর আসছে ক্যামেরাতেও। ও এই তো এখানে মঙ্গল আরতি 5টায়, তুলসী আরতি, দর্শন, পুজো, ভোগ, রাজভোগ আরতি, সব টাইমিং লেখা রয়েছে। মন ভরে জগন্নাথ দর্শন করে এবার আমরা চলে যাব লোকনাথ বাবার মন্দিরে। বন্ধুরা, এখানেও থাকার ব্যবস্থা রয়েছে। অনলাইনে যেরকম বুকিং করতে হয় ইস্কনে, সেরকমভাবে তোমরা বুকিং করে চলে আসতে পারো। আর এখানে দেখো, এই যে নীল অ্যাডভেস্টার দেওয়া যে ছাদের বাড়িটা, যেটা এটাই কিন্তু ইস্কনে থাকার ব্যবস্থা। এখানে এসি রুমও রয়েছে। আর যেটা খুশির খবর, এখানে নতুন আর একটা মন্দির হচ্ছে। ইস্কন তৈরি করছে নতুন আরও একটা খুব সুন্দর মন্দির। দেখো, তোমাদের সামনে থেকে দেখাই। এটা এখন তৈরি হচ্ছে, আর কিছু দিনের মধ্যেই হয়তো ওপেন হয়ে যাবে এই মন্দিরটা। এখানে রামকৃষ্ণ মিশনের একটা ব্রাঞ্চ রয়েছে, যেখানে গেস্টদেরকে রাখা হয়। মূল মন্দিরটা কিন্তু এই কপিলমুনি আশ্রমের যে লোকেশন, এখান থেকে প্রায় 11 কিলোমিটারের রাস্তা। সেখানে আমরা এর পরেই চলে যাব। এত সুন্দর ঢাক বাজছে, আর যাবো না শুনেও। তাড়াতাড়ি চলো, আরতি হচ্ছে। দেখো, এখানে সব জায়গায় থাকার ব্যবস্থা আছে গো। লোকনাথ বাবার পুজো দেখে, আরতি দেখে, গোপাল দর্শন করে এবারে আমরা আবার বেরিয়ে যাব। আমাদের যে অটো, যেটাতে করে আমরা এই কটা মন্দির ঘুরলাম, এর জন্য আমাদের থেকে
250 টাকা নিয়েছে। আর এবারে এই অটো স্ট্যান্ড থেকে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে চলে যাব প্রথমে রামকৃষ্ণ মিশন, যেটা এখান থেকে আগেই বললাম প্রায় 11 কিলোমিটার রাস্তা। তারপরে ওখান থেকে আমরা চলে যাব একদম সোজা ফেরিঘাট। দারুণ সুন্দর এক গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে চলে আসলাম এখন আমরা রামকৃষ্ণ মিশন আশ্রম। তো বন্ধুরা, এখানটাতে যখন আমরা পৌঁছেছি প্রায় 1টা বাজছে, তাই মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। দূর থেকেই মন্দিরের গেট বন্ধ দেখলাম, দূর থেকেই ঠাকুর প্রণাম করলাম, আর এই রামকৃষ্ণ মিশনে 5 মিনিট বসে তারপরে বেরিয়ে পড়লাম। যেটা খুব ভালো লাগলো, এখানে একটা গাছ, সেই গাছটা দেখে আমি তো ভীষণ খুশি হয়েছি। এই গাছটা সচরাচর দেখা যায় না। তোমরা দেখো, তোমরা কি চিনতে পারছো এটা কি গাছ? হয়তো আমার বন্ধুরা অনেকেই চেনো, অনেকেই জানো। এই গাছের একটা ফল হয়, সেটা কিন্তু আমি প্রথমবার দেখলাম। দেখে নাও, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। আছে ওই জন্যই এইটা আহা কি সুন্দর জিনিস পেলাম। দেখো দেখো কি সুন্দর এই ফুল গাছটা। নাগ পঞ্চমী নাকি, হ্যাঁ নাগ চম্পা নাকি একটা বেশ বলে, হ্যাঁ নাগলিঙ্গমও বলে। কিন্তু এই ফলটা এটা থেকেই কি গাছ হয়? ফেটে বেরোয় না? কি সুন্দর এটা। এখানে নিরিবিলিতে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটিয়ে নিলাম। রামকৃষ্ণ মিশনের এই শান্তশিষ্ট পরিবেশ এই ছেড়ে কিছুতেই উঠতেও ইচ্ছে করছিল না। কিন্তু কি করব বন্ধুরা, বাড়ি তো ফিরতেই হবে। আমরা এই গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে যে অটোটা ধরেছি, 5 জন আছি আমরা, এই অটোটা করেই আমরা চলে যাব এখন লঞ্চঘাট। এটার জন্য আমাদের থেকে 400 টাকা ভাড়া নিয়েছে আমাদের অটোওয়ালা। তো বন্ধুরা দেখো, এখানে রামকৃষ্ণ মিশনে কিন্তু শীতের ফুলের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই রকম একটা পরিবেশ, সবটাই ভালো লাগলো। শুধু দেখো মন্দিরের দরজাটা বন্ধ, কারণ এই মন্দির খুলবে 4:30 পর। আর আমাদের পক্ষে এতক্ষণ ওয়েট করা সম্ভব নয়, কারণ আমরা কলকাতায় বাড়ি ফিরবো। বন্ধুরা, যখন গঙ্গাসাগর আসবে অবশ্যই মনে করে আগে থেকে গুগল সার্চ করে দেখে নেবে ফেরিঘাটের সার্ভিসটা কখন চলছে, কারণ যখন জোয়ার থাকে তখনই এই লঞ্চ চলে। গতকাল আমরা প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়িয়েছিলাম কচুবেরিয়াতে, সেখান থেকে আমরা এসেছি। তাই এই রকম কষ্টে যাতে অন্যদের না হয়, সেই জন্য তোমাদেরকে এই পরামর্শটা দিলাম। মনে করে গুগল সার্চ করে টাইম দেখে তারপরে এসো, তা না হলে পরে কিন্তু আমাদের মতো ভোগান্তির শেষ থাকবে না। আজকের খোঁজখবর নিলাম, 12:15 পর লঞ্চ শুরু হবে। তো আমরা সেই লঞ্চের সার্ভিসটা নেওয়ার জন্যই তাড়াহুড়ো করছিলাম, কিন্তু রাস্তাতে এই মন্দিরগুলো দেখা, তারপরে লাঞ্চ সারা, এসব করে আমরা লঞ্চঘাটে প্রায় 3টের পরে পৌঁছেছি। আর আমরা এখন লঞ্চে করে চলে যাচ্ছি কচুবেরিয়া, যেটা না দেখালে পরে এই গঙ্গাসাগরের এই এপিসোডটা একদম অসম্পূর্ণ থাকতো। এখানে যেটা নজরে পড়লো আমাদের, প্রচুর পরিমাণে পর্যায়ী পাখির এখানে সমাগম দেখে মনটা ভরে উঠল। গোটা লঞ্চের লোকেরা হৈ হৈ করে সেই পাখিদের খাওয়াতে ব্যস্ত। সেই একটা সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, এইরকম একটা ভালো লাগার মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারি। তোমরাও যদি কখনো যাও গঙ্গাসাগর এইরকম শীতের সময়, তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গেও এরা দেখা করতে আসবে। চেষ্টা করতে হবে, চেষ্টা না খরচা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা করে দাও না, অনেকটা যাবে তাহলে।
না না হাতে ধরে রাখলে ওদের মুখটা নেবে। দেখে হাতটা বাইরে রাখতে হবে তোমার। ক্যাচ নেবে, ক্যাচ। এই দেখো ক্যাচ। আধা ঘন্টার তো জার্নি এটা। সত্যি পাখিগুলোকে দেখেই সময় কেটে গেল। বন্ধুরা, প্রায় আধা ঘন্টার উপরে সময় কাটিয়ে দিলাম এই সিগালদের সঙ্গে, এই পরজয়ী পাখিদের সঙ্গে হৈ হৈ করে আমরা গোটা লঞ্চের লোকেরা কাটালাম আর পাখিকে খাবার দিয়ে সময়টাকে কাটালাম। তো এই লঞ্চের জার্নিটায় আমাদের জনপ্রতি 9 টাকা করে টিকিট পড়েছে। আজ আমরা হোটেলের রুম ছেড়ে কিভাবে এই কচুবেড়িয়াতে এসে পৌঁছালাম, এই ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তারা কিন্তু বেশ কয়েকটা জায়গায় থাকার ভালো সন্ধান পেয়ে গেলে। যারা কোনোদিন গঙ্গাসাগর আসেনি তারা কোথায় এসে থাকবে সেটার সন্ধান আমি দিয়ে রাখলাম। এর পরের ব্লগটায় আমি দেখব তোমরা কলকাতা থেকে কিভাবে এই গঙ্গাসাগর বা এই সাগরদ্বীপে এসে পৌঁছাবে, সেটার ব্লগটা এর পরেই দেব। তার জন্য কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তাহলে বন্ধু, দেখা হচ্ছে এরপরের ব্লগে। সঙ্গে থেকো, পাশে থেকো। নতুনরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট মনে করে দিও। আর যদি খুব ভালো লাগে তবে বন্ধুদের সঙ্গে, আত্মীয়দের সঙ্গে শেয়ার করো এই ব্লগটা আমার।